জামাই তোমার এত বড় যে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। এখন বুঝতে পারছি আমার মেয়ে কেন তোমাকে দিতে চাইত না। বন্ধুরা, আমার ছোট মেয়ের সংসার বাঁচাতে নিজেকে জামাইয়ের হাতে তুলে দিলাম। এই গল্পটি এতটাই আকর্ষণীয় হতে চলেছে যে শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, অন্তত আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনো। আমার নাম রাবেয়া, বয়স ৪২ বছর, বিধবা। আমার এক ছেলে ও ২ মেয়ে, সবারই বিয়ে হয়ে গেছে। বরাবরই আমার খুব ইচ্ছা হয়, তাই অল্প বয়সেই বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল। আমি মনে করি এই সবের মতো সুখ আর অন্য কিছুতে পাওয়া যায় না। যত রকম সুখ আছে তার মধ্যে এই সুখই সেরা। ২ বছর আগে আমার স্বামী মারা যাওয়ার পর থেকে দিতে না পেরে আমি হাঁপিয়ে উঠেছিলাম। বলতে না পেরে আমি রোজ ছেলে বউকে লুকিয়ে দেখতাম, আর ইচ্ছে হতো। ছেলে বউয়ের সংসারে আমি খুব অশান্তিতে ছিলাম। ছেলে বউয়ের সাথে আমার অশান্তি রোজই লেগে থাকত। এমনি সময় আমার বড় মেয়ে একটা ছোট ছেলে রেখে মারা যায়। জামাই এসে ছেলে বউ আর ছেলেকে বলল, এই অবস্থায় আমাকে তার কাছে নিয়ে গিয়ে রাখা ছাড়া অন্য উপায় নেই। আমাকে জামাই তার কাছে নিয়ে রাখতে চায় শুনে আমার ছেলে বউ তো খুব খুশি। ওরা বলল, বেশ তো, মাকে তোমার কাছে নিয়ে রাখো, তাহলে তোমার ও তোমার বাচ্চা কষ্ট দূর হবে। ছেলে জামাইকে বলল, দীপ, তুমি যতদিন আবার বিয়ে না করছো ততদিন না হয় মা তোমার কাছেই থাক। তারপর তুমি যদি বিয়ে করো তখন না হয় মা আমার কাছে চলে আসবে। জামাই বলল, সে দেখা যাবে, আপাতত মা আমার কাছেই থাকুক। জামাই এর এইসব কথা শুনে জামাই আমাকে কেন তার কাছে নিয়ে গিয়ে রাখতে চাইছে তা বুঝতে আমার একটু অসুবিধা হলো না। কারণ আমার প্রতি যে জামাইয়ের লোভ আছে তা আমি অনেকদিন আগেই বুঝেছিলাম। আমার সামনের দিকে জামাই যেভাবে তাকায় তা দেখে আমি বুঝতে পারি যে আমার জামাই অত্যন্ত ওই স্বভাবের। অবশ্য জামাইকে আমারও খুব ভালো লাগে, পুরুষ মানুষ একটু ওরকম না হলে এবার ঠিক জমে না। আমাকে জামাই তার কাছে নিয়ে রাখার আগ্রহ দেখে বুঝলাম। মেয়ে বেঁচে থাকতে যখন আমি জামাই বাড়ি গিয়ে থাকতাম তখনই জামাই আমার সাথে ইয়াকি মারতে ছাড়ত না। এখন তো মেয়ে বেঁচে নেই, ফাঁকা বাড়িতে জামাই যে আমাকে নিয়ে কি করবে তা আমি বেশ বুঝতে পারছি। আমার ছেলে ও জামাইয়ের কথাবার্তা শুনে আমি মনে মনে খুশিই হলাম। জামাইয়ের বয়স এবং আমার বয়স সমান সমান। এখন তো আর আমার মেয়ে বেঁচে নেই, তাই জামাই যদি আমাকে তার কাছে নিয়ে দেয় তো দিবে ভেবে আমি খুশি মনে জামাইয়ের সাথে তার বাড়ি এসে রইলাম। জামাইয়ের ছোট ছেলেকে দিয়ে আমাকে মেয়ে জামাইয়ের বিছানাতে শোয়ার ব্যবস্থা করে দিয়ে নিজে ছোট ঘরটাতে নিজের শোয়ার জায়গা করে নিল। জামাই ও আমার ঘরের মাঝে যাতায়াতের একটা দরজা ছিল, ওটা সব সময় খোলাই থাকত আর আমিও কখনো কিন্তু বন্ধ করতাম না। কারণ আমি জানতাম ঘি আর আগুন পাশাপাশি থাকলে গলবেই, তাতে জামাই ও আমি দুজনেই আগুন কতদিন আর এভাবে থাকবে। আমার জামাই ব্যাংকে চাকরি করে, তাই রোজ সকাল 10টায় গিয়ে রাত 8টায় বাড়ি ফেরে। আমি যেমন আমার জামাই ও তার ছেলের সেবা যত্ন করতে লাগলাম, জামাইও আমার খুব সেবা যত্ন করতে লাগল। ও আমাকে জোর করে মাছ মাংস ডিম সবই খাওয়াতে লাগল। এমনকি আমার জন্য রঙিন শাড়ি ছোট কাপড় সবই জোর করে পরিয়ে ছাড়ল। আমি দেখলাম জামাইয়ের যখন ইচ্ছা আমাকে সাজিয়ে রাখার তখন বাধা কোথায়, তাই আমিও ওর খুশিমত চলতে থাকি। জামাই অত্যন্ত ওই স্বভাবের, প্রতি সপ্তাহেই নতুন নতুন বই কিনে পড়ার অভ্যাস আছে। তাই ও অফিস চলে যাওয়ার পর রোজ দুপুরে আমি ওর আলমারি থেকে বই বের করে পড়ি। বইগুলো পড়ে আমিও আনন্দ পাই, আমার ইচ্ছা দিন দিন বাড়তে থাকে। কোনোটাতে শাশুড়ি জামাই নিয়ে লেখা, কোনোটাতে মা ছেলের, কোনোটাতে ভাসুর ভাইবো, আবার কোনোটাতে শ্বশুর ও ছেলের বুকে নিয়ে লেখা। ওইসব কাহিনী পড়ে যে কেউ আনন্দ পাবে। আমি তো আপনাদের বলেইছি যে আমি ছোটবেলা থেকেই ভীষণ ইচ্ছা, তাই ওই সব বই পড়ে আমার ইচ্ছাও দ্বিগুণভাবে বেড়ে গেল। আমিও আমার বিপত্নিক জামাই দীপকে দেওয়ার জন্য আবার মরিজা হয়ে উঠতে লাগলাম। আমাকে দেওয়ার জন্য ও যে কেমন করত তা আমি ওর ভাব ভঙ্গি দেখেই বুঝতাম। আমি ওর শাশুড়ি, তাই হয়তো ও আমাকে দিতে লজ্জা পাচ্ছিল। যদি আমি অসন্তুষ্ট হই ওই ভেবে। দীপের যে একটু পানি খাওয়ার অভ্যাস ছিল তা আমি জানতাম। এতে আমি দোষ কিছু দেখি না, কারণ পুরুষ মানুষ একটু আধটু খেতেই পারে। কিন্তু কথা হলো ও আগে বাড়ি বসে একটু আধটু খেত, কিন্তু আমি এখানে আসার পর থেকে দেখছি জামাই অফিস থেকে অনেক রাত করে খেয়ে একেবারে মাতাল হয়ে বাড়ি ফেরে। রোজ রাত প্রায় 10টা-11টায় টলতে টলতে যখন বাড়ি ঢোকে তখন বাধ্য হয়ে ওকে আমায় ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিতে হয়। স্বাস্থ্যবান জোয়ান তাগড়া জামাইকে রোজ রাতে যখন আমি ধরে ঘরে নিয়ে যাই, আমি মিথ্যে রাগ দেখিয়ে মাঝে মাঝে ওকে বলি, এই দীপ, তুমি রোজ রাতে এইভাবে পানি খেয়ে নিজেকে নষ্ট করছো কেন? রোজই তুমি মাতাল হয়ে বাড়ি আসো, আমার তোমাকে ধরে নিয়ে বিছানায় শোয়াতে হয়। আমি কি তোমার মতো একটা জোয়ান মর্দের গায়ের শক্তির সাথে পারি?
জামাই আমাকে সামনে দিয়ে বলে, কেন পারো না? তোমার আমার একই বয়স। আমি মিথ্যা রাগ দেখিয়ে বলি, মাঝরাতে মাতাল হয়ে বাড়ি ফিরে বিধবা শাশুড়িকে ধরে যে সব কাণ্ড করো, দিনের বেলা কিছু আর মনে থাকে না। জামাই আমার নাম ধরে বলে, রাবেয়া কি করব বলতো? আমার তো বউ মরে গেছে, তাই কিছু একটা নিয়ে তো থাকতে হবে। তাই তো রোজ একটু পানি খেয়ে সব কিছু ভুলে থাকতে চাই। আমি জামাইকে বিছানায় শুইয়ে দিতে দিতে বলি, তোমার বউ মরে গেছে বলে পানি খেয়ে সব ভুলে থাকতে পারবে? না না, তোমাকে রোজ এভাবে আমি পানি খেতে দেব না। হঠাৎ জামাই বলে, দোলা জোয়ান পুরুষের বউ না থাকলে কত কষ্ট তা তুমি বুঝবে না। আমি মিছে রাগ দেখিয়ে বললাম, এই দীপ, মাঝরাতে মাতাল হয়ে শাশুড়িকে নিয়ে যে কাণ্ড করো, লোকে দেখলে কি সর্বনাশ হবে জানো? জামাই বলল, রাবেয়া আমার শাশুড়ি, আমি পানি খাই বলে তুমি খুব রাগ কর তাই না? আমি বললাম, বারে রাগ হবে না, তুমি রোজ এভাবে পানি গিলে নিজেকে ধ্বংস করছো, আর আমি রাগ হব না কেন? সৃষ্টিকর্তা মানুষকে যেমন দুঃখ দেয়া তেমন সুখও দেয়া, তবে নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হয় বুঝলে। বলে আমি নিজের ঘরে চলে আসি। তারপর নিজেকে শান্ত করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে পানির নেশা কেটে যেতে জামাই বলল, আচ্ছা মা, কাল রাতে আমি কি খুব পাগলামি করেছিলাম? আমি একটু মিথ্যা রাগ দেখিয়ে বললাম, রোজ রাতে তুমি মাতাল হয়ে ঘরে এসে যা কাণ্ড হয় তা আর বলার নয়। লোকে দেখলে কি যে বলবে। তারপরে আমি খুব নরম করে বললাম, ওই দীপ জামাই আমার আজ অফিস থেকে সোজা বাড়ি চলে আসবে। জামাই আচ্ছা ঠিক আছে বলে চলে গেল। দুপুরে খাওয়ার পর আমি জামাইয়ের আলমারি থেকে একটা নতুন বই বার করে একটা কাহিনী মন দিয়ে পড়তে লাগলাম। ওই কাহিনীটাতেও শাশুড়ি ও জামাইজের মধ্যের কথা লেখা। কাহিনীটা পড়ে আমার ভেতর সরসর করতে লাগল। মনে মনে ভাবতে লাগলাম যে করেই হোক দীপের সাথে একটু ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। জামাইজের দেখার পর থেকে খাওয়ার ইচ্ছেটা আমার প্রবল হয়ে উঠেছে। মনে মনে ভাবি দীপকে খাওয়াতে পারলে দারুণ ভালো লাগবে। ওই সব কথা ভাবতে ভাবতে আমি ভীষণভাবে অন্যমনস্ক হয়ে মনে মনে ঠিক করলাম, রোজ মাঝরাতে জামাই যখন মাতাল হয়ে বাড়ি আসে ওই সময় জামাইয়ের সাথে বেশি দিতে তুলতে হবে। মাঝরাতে জামাই যখন মাতাল হয়ে টলতে টলতে ঘরে ঢুকল, আমি মিথ্যা রাগ দেখিয়ে বলেছিলাম তুমি আর এসব খাবে না, অফিস ছুটির পরই বাড়ি চলে আসবে। আর তুমি সেই মাঝরাতে মাতাল হয়েই বাড়ি এলে। তারপর আমি আরও রাগ দেখিয়ে মিথ্যা বললাম, তুমি যখন আমার কোনো কথাই শোনো না তখন আমি আর তোমার কাছে থাকব না। কালই আমি ছেলে বউয়ের কাছে চলে যাব। শুনে জামাই টলতে টলতে আমার দিকে এগিয়ে বলল, এই রাবেয়া তুমি রাগ করেছ? আমি মিথ্যা রাগ দেখিয়ে বললাম, উনি রোজ মাঝ রাতে মাতাল হয়ে বাড়ি এসে যা তা কাণ্ড করবে, আর আমি রাগ করব না। কালই আমি ছেলের কাছে চলে যাব। এই দীপ তুমি কি গো, তোমার বউ নেই তো কি হয়েছে? অনেকেরই তো বউ থাকে না, তাই বলে ওসব খেয়ে জীবনটাকে নষ্ট করতে হবে? আমারও তো স্বামী নেই, তাতে কি হয়েছে? সৃষ্টিকর্তা যেমন দুঃখ দেয় তেমনি সুখও দেয়া, তবে নিজের সুখ নিজেকে খুঁজে নিতে হয় বুঝলে। বলতে জামাই বলল, কি করব বলো, এসব না খেয়ে পারি না, তোমার মেয়ের অভাব ভুলে থাকার জন্যই আমি এসব খাই। আমি আদরি সুরে বললাম, এই দীপ তুমি আর এসব খাবে না, আর অফিস ছুটি হলেই বাড়ি চলে আসবে। তারপর আমি জামাইকে বললাম, এই দীপ তোমার বউ মরে গেছে, সে তোর আর ফিরে আসবে না, তাই ওর কথা চিন্তা করে কি লাভ? ও বলল, লাভ নেই তা জানি, কিন্তু এই বয়সে ঘরে বউ না থাকলে কিসের টানে ঘরে তাড়াতাড়ি ফিরব বলো? বলতে আমি আদরি স্বরে ফিস করে বললাম, তোমার ঘরে বউ নেই বলে তুমি মাতাল হরে মাঝ রাতে বাড়ি আসবে, আর ঘরে যে আমি একা একা থাকি আমার বুঝি ভয় করে না? আমার কথা বুঝি তোমার একবারও মনে পড়ে না যে তোমার বাসুড়ি ঘরে একা রয়েছে? জামাই বলল, বেশ কাল থেকে আমি আর এসব খাবো না, আর অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসব কেমন? বলেও আমাকে। জামাই বলল, এই রাবেয়া, আমাকে তোমার ভালো লাগে? আমি পানি না খেয়ে তাড়াতাড়ি বাড়ি এসে তুমি খুশি হবে? আমি আদরি সুরে বললাম, তুমি বোঝ না তোমাকে আমার ভালো লাগে। তুমি রোজ তাড়াতাড়ি বাড়ি এলে আমি খুশি হব। ওই দীপ, তুমি একটা হাদারাম, কিছু বোঝ না, তোমাকে আমার ভালো লাগে বলে তো আমি তোমার কাছে চলে এসেছি। জামাই বলল, রাবেয়া, তোমাকেও আমার ভীষণ ভালো লাগে বলেই তো আমার কাছে নিয়ে এসেছি, তোমাকে আমি আরও অন্যভাবে ঠিক নিজের বউয়ের মতো করে পেতে চাই। আমি একটু লাজুক হেসে বললাম, আমার লজ্জা করছে। তুমি আমার মেয়ের জামাই, আর আমি কি না তোমাকে কি দিচ্ছি? এরপর থেকে রোজই আমাদের শাশুড়ি জামাইয়ের মধ্যে চলতে লাগল। লোকের সামনে আমরা শাশুড়ি জামাই, কিন্তু রাতে আমরা হয়ে যাই স্বামী স্ত্রী। আর এভাবেই আমরা থাকতে চাই। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই।
তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুদিন পর সেখান থেকে ছোট মেয়ের বাড়িতে গেলাম। এখন তোমাদের সেই ঘটনা বলবো। এখন তোমাদের বলবো আমার ছোট মেয়ের সংসার বাঁচাতে নিজেকে জামাইয়ের হাতে কিভাবে তুলে দিলাম। চলো তোমাদের মূল ঘটনা বলি। আমার ছোট মেয়ে আমাকে তার বাড়িতে ডেকেছিল, কারণ সংসারের কাজকর্মে তার কিছুটা সাহায্য প্রয়োজন ছিল। আমি সেখানে গেলে জামাই আমাকে খুব আন্তরিকতার সাথে স্বাগত জানালো। মনে হলো আমার মেয়ের থেকে জামাই বেশি খুশি হয়েছে আমাকে আসতে দেখে। যখন আমি রাতে বিশ্রাম নিচ্ছিলাম, আমার জামাই আমার পাশে এসে বসল আর বলল, আপনার মেয়ে আজকাল আমাকে কোনো সময় দেয় না। সংসারের দায়িত্ব ও কাজের চাপে সময় দিতে পারে না। সংসারের দায়িত্ব ও কাজের চাপে সে খুবই ক্লান্ত হয়ে পড়ছে। এখন আপনি আমার শেষ ভরসা। আপনাকে এখন আমাকে খুশি করতে হইব। আগেই বলেছি আমি ৪২ বছর বয়সী একজন বিধবা মহিলা। আমি আগে থেকে অনেক সুন্দর ছিলাম, যা আমি এখনো ধরে রাখছি। আমাকে দেখলে কেউ বুঝতে পারে না আমার বয়স ৪২। এই বয়সেও আমি সবসময় মডার্ন পোশাক পরে থাকতাম। এই কারণে হয়তো আমার জামাই আমাকে খুব পছন্দ করত। জামাই আমাকে অনেক ভালোবাসে। শেষ হয়ে মেয়ের পছন্দের খাবার রান্না করতে গেলাম। তারপর সবাই খেলাম। খাওয়ার পরে জয়া বলল, মা তোমার হাতের রান্না খেয়ে আজ অনেক ভাল লাগলো। বলে রাখি জয়া আমার মেয়ের নাম। জামাই মুচকি হেসে বলল, অনেক দিন পর এমন তৃপ্তি পেলাম। অসাধারণ রান্না হয়েছে। তখন জয়া হেসে বলল, মা তুমি এত সুন্দর করে রান্না করো যেন আমি প্রতিদিন তোমার মতো ভালো রান্না করি না। আমি দুজনকেই শান্ত করে বললাম, আরে বাবা, ছোটখাটো কথা নিয়ে এত চিন্তা করো না। পরিবারে মজা ঠাট্টা চলতেই থাকে। খাওয়া শেষ হওয়ার পর জয়া তার ঘরে চলে গেল বিশ্রাম নিতে। আর জামাই আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে এল। আমি বাসনপত্র পরিষ্কার করতেছিলাম। জামাই আমার দিকে হেসে বলল, শাশুড়িমা আপনার রান্নার সত্যিই জাদু আছে। আজকের খাবারটা একেবারে মন ভরিয়ে দিল। আমি কিছুটা লজ্জা পেলাম। আর এই বাড়িতে আছি বলে জামাই যেন আমার পিছন ছাড়ছে না, তাই আমি কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম। আমি যখন আমার মেয়ের বাড়িতে এলাম, তখন দেখলাম মেয়ে আর জামাই এর মধ্যে আলাদা একটা দূরত্ব কাজ করছে। প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দেইনি। ভাবলাম হয়তো কাজের চাপ বা অন্য কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু পরের ৩ দিন ধরে লক্ষ্য করলাম, রাতের বেলায় তাদের ঘর থেকে চাপা গলার আওয়াজ আসছে, যা আমাকে উদ্বিগ্ন করল। একদিন কফির অজুহাতে জয়ার রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম জয়া মোবাইল নিয়ে খুব ব্যস্ত, আমার সঙ্গে কথাও বলে না। আমি তার হাত ধরলাম আর মোবাইলটা সরিয়ে রেখে বললাম, তুই কি আমার সঙ্গে একটু কথা বলবি? জয়া মোবাইলটা রেখে মৃদু হাসল। তারপর বলল, মা বলো, কি বলবে? আমি বললাম, গত কয়েকদিন ধরে তোমাদের মধ্যে কিছু সমস্যা দেখছি। সব ঠিকঠাক আছে তো? তোমাদের সম্পর্কের যত্ন নেওয়া খুব জরুরি। জীবনের অনেকটা সময় একসঙ্গে কাটাতে হবে। তাই ছোটখাটো বিষয়ে মনোমালিন্য যেন বড় কিছুতে পরিণত না হয়। জয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, না, আসলে সমস্যা তোমার জামাইয়ের। সব সময় সে আমার সাথে ঝগড়া শুরু করে। আমি কখনো কিছু বলি না। আমি জয়াকে বললাম, সম্পর্কে কথা বলা খুব জরুরি একে অপরের সাথে। জয়া আমার দিকে তাকিয়ে বলল, না, আপনি তো জানেন আমি কতটা ক্লান্ত। প্রতিদিন ট্রেনে দীর্ঘ যাত্রার পর দেরি করে বাড়ি ফেরা। এখন আপনি আছেন বলে কিছুটা বিশ্রাম পাচ্ছি, নইলে এত কাজ সামলে বিশ্রামের সুযোগ পেতাম না। তার কথায় আমি বুঝলাম যে জয়া অনেক দিন ধরে খুব ক্লান্ত। আর জামাই হয়তো তার কাজের কারণে ঠিকভাবে জয়ার সাথে কিছু করতে পারত না। এটা ভেবে মনে হয় জামাই আমাকে কয়েকদিনের জন্য ডেকেছে যাতে আমি এসে কিছুটা হালকা করতে পারি। এদিকে জামাইও কিছুটা ব্যস্ত ছিল। যেদিন আমি জয়ার সাথে কথা বলছিলাম, সেদিন সন্ধ্যায় হঠাৎ জামাই বাড়ি ফিরল। আমি হাসি মুখে বললাম, আজ তাড়াতাড়ি এসেছ, ভালো হয়েছে। কিন্তু জামাই বলল, না মা, আজ আমার বসের জন্মদিন আর একটা বড় হোটেলে একটা পার্টির আয়োজন করেছে। সেখানে আমাদের সবাইকে যেতে বলেছে, তাই আপনাকেও আমাদের সাথে যেতে হবে। জয়া বলল, মা, তুমি বাসায় একা বসে কি করবে? তুমি তো এখানে এসেছ আমাদের সাথে, চলো একটু আনন্দ করবে। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু ওরা দুজন জোর করতে থাকল। শেষে ভাবলাম সত্যিই তো একটু বাইরে যাওয়া যাক। আমি ওদের সাথে পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমি রাজি হয়ে আমার প্রিয় গোলাপি শাড়িটা পরে নিলাম। যখন আমি রেডি হয়ে বের হলাম,
জামাই মুচকি হেসে বলল, মা আজ তোমাকে শাশুড়ি বলতে লজ্জা লাগছে। তোমাকে তো নায়িকার মতো লাগছে। আমি হেসে বললাম, আরও বেশি প্রশংসা করতে নেই। জানি না কেন জামাই এখন এইভাবে কথা বলছে। কিছুক্ষণ পর আমরা সবাই পার্টিতে পৌঁছলাম। সেখানে জামাইয়ের বস এসে আমাদের সঙ্গে দেখা করলেন। আমাকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। জামাইকে বললেন, তোমার শাশুড়ি এত সুন্দর? বসের কথা শুনে জামাই হেসে বলল, হ্যাঁ, আমার মা আসলে সুন্দর। তার এই কথায় সবাই হেসে ফেল। জামাই গর্বের সঙ্গে বলল, আমার মা সবসময় এরকম। পার্টির কিছু সময়ের পর জয়া একটু বিরক্ত মনে হচ্ছিল। সে আমার কাছে এসে বলল, মা এত সাজগোজ করার দরকার নেই। তুমি সবসময় সুন্দর, কিন্তু তোমার বয়স অনুযায়ী থাকতে শেখো। তার কথায়